নমস্কার প্রিয় উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাপেক্স এডুকেশনে। আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইতিহাস। তো অনেকের ইতিহাস সম্পর্কে একটু ভয়ভীতি থাকে, তো ভয়ভীতি করার কোনো কারণ নেই, কারণ আমি প্রতিটি বিষয়কে, প্রতিটি অধ্যায়কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণীতে। ইতিহাস পড়ার সময় আমরা অতীতের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারি। পড়ার সুবিধার্থে আমরা অতীতের ঘটনাগুলিকে দুটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ লিখিত ইতিহাস, অলিখিত ইতিহাস। ইতিহাসের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা জানতে গেলে আমাদেরকে জানতে হয় সেই সমস্ত ঘটনার সময়কাল, অর্থাৎ সেই ঘটনার কোন সাল, কোন তারিখ বা তার প্রাগৈতিহাসিক কোনো নিদর্শন আছে কিনা। কিন্তু অনেক কাহিনী আছে যে সমস্ত কাহিনীর কোনো ইতিহাসের কোনো ভিত্তি নেই, অর্থাৎ শুধুমাত্র মানুষের মুখে মুখে সেই সমস্ত ইতিহাসগুলো প্রচলিত এবং পরবর্তী ক্ষেত্রে বংশ পরম্পরায় সেই ইতিহাসের কাহিনীগুলো কিন্তু চলে আসছে। সেই সমস্ত কাহিনীগুলোকে আমরা এক কথায় বলতে পারি জনশ্রুতি। জনশ্রুতি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু যদি জানতে হয় বিস্তারিতভাবে, তাহলে আমাদেরকে একটু প্রাচীন যুগে অর্থাৎ আদিম যুগে চলে যেতে হয়। আমরা জানি আদিম যুগের মানুষ নিজেদেরকে বেঁচে থাকার জন্য তারা কি করতেন না, তারা খাদ্য সংগ্রহ করতেন, পশু শিকার করতেন, সেই সঙ্গে তারা ফলমূল সংগ্রহ করতেন এবং ঠিক পরবর্তী ক্ষেত্রে তারা কি করলেন না, পশুপালন শুরু করলেন। এবং পশুপালনের পর তারা যখন কৃষিকাজ করা শিখলেন, সেই সময় তারা কিন্তু একটা অবসর সময় বা অর্থাৎ বাড়তি সময় তাদের মধ্যে থাকলো। সেই বাড়তি সময়ে তাদের বাড়ির যে সমস্ত মহিলারা অর্থাৎ ঠাকুমা, কাকিমা বা মা, এই সমস্ত মহিলারা তাদের যে বাচ্চা অর্থাৎ কিশোর বা শিশুদের বিভিন্ন গল্প তাদেরকে শোনাতে থাকেন। সেই সমস্ত গল্প, যেমন আমাদের অনেক গল্প আছে, যেমন ঠাকুমার ঝুলির গল্প বা অনেক প্রাচীন যে সমস্ত গল্পগুলো আছে, সেই ধরনের গল্প কিন্তু তাদের বাড়ির যে মেয়েরা তারা কিন্তু শেখাতে থাকলো বা শোনাতে থাকলো। সেইগুলি পরবর্তী ক্ষেত্রে কিন্তু জনশ্রুতি আকারে আমাদেরকে পরপর আসছে সেই সমস্ত কাহিনীগুলো। এই সমস্ত কাহিনীগুলিকে 19 শতকে জার্মানির দু ভাই জেকব গ্রিপস ও উইলিয়াম গ্রিপস বিভিন্ন কৃষকদের কাছ থেকে অনেক জনশ্রুতি বা লোককথা সংগ্রহ করতে থাকে এবং ঠিক সেই সময় ভারতের উইলিয়াম ক্যারি ভারতের বিভিন্ন জনশ্রুতিমূলক কাহিনীগুলিকে ইতিহাস মালা একটি গ্রন্থে সংকলিত করে। সাধারণত আমরা জনশ্রুতিকে দুটি ভাগে ভাগ করতে পারি, এক মানুষের দেখা ঘটনা ও মানুষের না দেখা ঘটনা। কিছু কিছু ঘটনা আছে যেগুলো সমকালীন সময়ে কোনো জনগোষ্ঠী প্রত্যক্ষ করেছে, অর্থাৎ তারা নিজের চোখে দেখেছে। যেমন যদি বলা যায় যে ইংরেজ সরকার আমাদের কিন্তু 200 বছর রাজত্ব করেছে, সেই ঘটনা আমরা না প্রত্যক্ষ করতে পারলেও আমাদের বংশ পরম্পরায় কেউ না কেউ প্রত্যক্ষ করেছে। সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা বলতে পারি যে মানুষের দেখা ঘটনা। এবং অনেক ঘটনা আছে যেগুলো মানুষ কখনো দেখেনি, মানুষ কখনো প্রত্যক্ষ করেনি, শুধুমাত্র মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় সেই সমস্ত ঘটনাগুলি চলে আসছে। সেগুলোকে বলা হয় মানুষের না দেখা ঘটনা। যেমন আমরা অনেক শুনেছি যে অনেক সময় আমরা শুনেছি যে গণেশের নাকি মাথা কেটে হাতির মাথা নাকি দেয়া হয়েছিল, বা হনুমান নাকি একটা বড় পাহাড়কে নাকি নিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো কি মানুষের না দেখা ঘটনা। এই ধরনের কাল্পনিক কাহিনীগুলি বংশ পরম্পরায় চলে আসছে। এই ধরনের কাহিনীগুলির কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আমরা জনশ্রুতি কে যদি প্রকারভেদ করি বা ভাগ করি, 5 ভাগে ভাগ করা যায়। এক, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। জনশ্রুতিগুলির মধ্যে সবথেকে অন্যতম হলো পৌরাণিক কাহিনী বা মিথ। প্রাগৈতিহাসিক যুগ থেকে, অর্থাৎ যে যুগে কোনো ইতিহাসের লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই যুগ থেকে এই সমস্ত কাহিনীগুলি বংশ পরম্পরায় চলে আসছে। এই কাহিনীগুলি সাধারণত কাল্পনিক এবং ধর্মকেন্দ্রিক হয়। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে।
যে আমরা কথিত আছে মহাদেব অর্থাৎ শিব তার স্ত্রীর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, তখন গণেশ অর্থাৎ তার পুত্র সে বাধা দিয়েছিল তার বাবাকে। সেই সময় শিব রেগে গিয়ে তার ছেলের নাকি মুন্ডুচ্ছেদ করে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে গণেশের আবার একটি হাতির মাথাকে গণেশের মাথায় রূপান্তরিত করা হয়। এই ধরনের যে কাহিনী তাকে আমরা এক কথায় বলতে পারি পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীর কিছু বৈশিষ্ট্য বা গুরুত্ব পাওয়া যায়। এই পৌরাণিক কাহিনীগুলি সাধারণত পুরাণ কেন্দ্রিক, অর্থাৎ দেব দেবী ভূত প্রেত এইসব কেন্দ্রিক কিন্তু কাহিনীগুলো হয়। এই কাহিনীগুলো মানুষের কাল্পনিকভাবে তৈরি করে এবং পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে মানুষ নিজেদেরকে একটু খুঁজে পেয়ে যায়। অর্থাৎ আমাদের দেখব দেবদেবীদের মধ্যে অনেক যুদ্ধ আছে, অনেক হিংসে আছে, অনেক প্রেম আছে, ঠিক আমাদের মানুষের জীবনের মতোই। আমরা সবসময় পৌরাণিক কাহিনীগুলোকে যেমন নিজেদের জীবনের সঙ্গে তুলনা করতে পারি। এই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনী। মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হলো কিংবদন্তি কাহিনী। কিংবদন্তি হলো যে সমস্ত চরিত্র জীবন্ত ছিল বলে লোকসমাজে বিশ্বাস করত, সেই সমস্ত কাহিনীগুলোকে আমরা বলি কিংবদন্তি কাহিনী বা লেজেন্ড। যেমন গোপাল ভাঁড়ের কাহিনী, শ্রীরামচন্দ্রের কাহিনী, শ্রীকৃষ্ণের কাহিনী, এই ধরনের কাহিনীগুলোকে আমরা বলতে পারি কিংবদন্তি বা লেজেন্ড। এই সমস্ত কাহিনীগুলি ইতিহাসের কতটা সত্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু মানুষ তাদের জীবন্ত চরিত্র হিসাবে কিন্তু মেনে নিয়েছেন। এই সমস্ত কিংবদন্তি কাহিনীর বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন ইতিহাস নির্ভর কাহিনী হতে পারে সেটা, বা প্রেম বা বিবাহ সংক্রান্ত কাহিনী হতে পারে, বা ভূত প্রেতের বিভিন্ন কাহিনী হতে পারে। এই ধরনের কাহিনীগুলো এক কথায় আমরা কিন্তু কিংবদন্তি কাহিনী বলতে পারবো। বিভিন্ন কাহিনীগুলোকে কিছু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন শ্রীকৃষ্ণের মহাভারতের কাহিনী। শ্রীকৃষ্ণ ছোটবেলাতে গোকুলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার রাসলীলা এবং মহাভারতে তার কতটা গুরুত্ব ছিল, সেই সমস্ত কাহিনীগুলো কিন্তু কিংবদন্তির কাহিনী। বা আমরা যদি ভারতের থেকে বেরিয়ে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, বিশ্বের বিভিন্ন যে কিংবদন্তি যা ছিলেন, যেমন হারকিউলিস গ্রিস দেশের একজন খুব বড় যোদ্ধা ছিলেন, বা আফ্রিকার একজন বড় যোদ্ধা বলা যেতে পারে। তার যে পিতা জিউস এর পুত্র হচ্ছে হারকিউলিস। তো হারকিউলিস যখন ছোট ছিলেন, সেই সময় একটা ঘটনা অনেক সময় তোমরা পড়েছো, সেটা যে হেরা বলে একজন দুটি সাপ ছেড়ে দিয়েছিল হারকিউলিসকে মারার জন্য। সেই ছোটবেলায় কিন্তু হারকিউলিস সেই সাপগুলোকে কিন্তু মেরে ফেলে। এই ধরনের যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো হচ্ছে কিংবদন্তি কাহিনী। বা আমরা যদি বাংলার দিকে দেখতে চাই, আমাদের বাংলা পশ্চিমবঙ্গের যে গোপাল ভাঁড়ের কাহিনী, আমরা সবাই কিন্তু জানি কৃষ্ণচন্দ্রের রাজা যে কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রের যে রাজসভায় গোপাল ভাঁড়ের বিভিন্ন যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো কিন্তু আমরা সবাই শুনেছি। সেই ধরনের কাহিনীগুলোই কিন্তু আমরা কিংবদন্তি কাহিনী কিন্তু বলতে পারবো। কিংবদন্তি কাহিনীর কিছু বৈশিষ্ট্য বা গুরুত্ব আছে। আমরা কেন কিংবদন্তি কাহিনীগুলো এত পপুলার হয়ে গেল, তার একটা কারণ হচ্ছে কি, এতে অনেক নীতিকথা আছে, বিভিন্ন নীতিকথা আছে, বা এখান থেকে বিভিন্ন কাহিনী থেকে বিভিন্ন শিক্ষামূলক কিছু পাওয়া যায়, বা নীতিকথা আছে বা শিক্ষামূলক কিছু পাওয়া যায়। সেই জন্য এই কাহিনীগুলোকে কিন্তু অনেকটা মানুষ গ্রহণ করেছে। এই ধরনের কাহিনীগুলোকে আমরা কি বলতে পারি, কিংবদন্তি কাহিনী। লোককথা হলো একটি অলৌকিক কাহিনী যা কোনো বাস্তবের সঙ্গে মিল পাওয়া যায় না। শুধুমাত্র কল্পনার উপর ভিত্তি করে যে সমস্ত গল্পগুলি গড়ে ওঠে তাকে আমরা এক কথায় বলতে পারি লোককথা। একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমরা সবাই আলিবাবা 40 গল্প শুনেছি, বা 7 ভাই চম্পা এর গল্প শুনেছি। এই ধরনের যে গল্পগুলি সেগুলি হচ্ছে লোককথা। এর কিছু বৈশিষ্ট্য হতে পারে, যেমন এরা বাচ্চাদের বা শিশুদের খুব রহস্যময় লাগে, বা অলৌকিক কল্পনা বা অপ্রাকৃতিক কিছু ঘটনা, ভূত প্রেতের ঘটনা থাকে, তা বাচ্চাদেরকে শুনতে খুব ভালো লাগে। তো কিছু উদাহরণ যদি তোমাদেরকে দিই, যেমন আমরা সবাই জানি যে আলিবাবা 40 ঘটনা, সেখানে একটা গুহার কথা বলা আছে। সেখানে নাকি চিচিং ফাঁক বললেই সেই গুহা থেকে নাকি সব বেরিয়ে আসে বা গুহার ভিতরে যাওয়া যায়। সেই ধরনের যে অলৌকিক কাহিনী, যেগুলো কোনো বাস্তবের সঙ্গে মিল নেই, সেই ধরনের কাহিনীগুলোকে আমরা এক কথায় বলতে পারবো লোককথা। এই ধরনের কাহিনী এত ইন্টারেস্ট লাগে কেন মানুষের? এই ধরনের কাহিনী অনেক অতি প্রাকৃতিক বা কাল্পনিক,
এই জন্য মানুষের মধ্যে বা শিশুদের মধ্যে অনেক কল্পনা চিন্তার বিকাশ ঘটায়। তাই লোককথা আমাদের শিশুদের, যে সমস্ত শিশুদের এই সমস্ত কাহিনীগুলো শোনে, তো তাদের কিন্তু বিকাশ ঘটায়, মস্তিষ্কের বিকাস ঘটায়, যাতে তারা অনেক কিছু কল্পনা করতে পারে। ইতিহাসের একটি অন্যতম মৌখিক উপাদান হলো স্মৃতিকথা। আমরা অতীতের কোনো ব্যক্তি বা পরিবার সম্পর্কে কোনো ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে গেলে সেই ঘটনার কিছু সাক্ষী থাকা দরকার। সেই ঘটনাগুলি যে প্রত্যক্ষ করেছে। স্মৃতিকথা বলতে স্মৃতিকথার মধ্যে কোনো কাল্পনিক ঘটনা থাকে না, সে বাস্তবের ঘটনা। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে আমরা বিদ্যাসাগর সম্পর্কে সবাই জানি। বিদ্যাসাগর একদিক ধারে যেমন ছিলেন পণ্ডিত, অন্যদিকে তিনি ছিলেন দয়ালু। হয়তো আমি সেটা প্রত্যক্ষ করতে পারিনি, কারণ কোনো না কোনো ব্যক্তি সেটা প্রত্যক্ষ করেছেন। সেই সমস্ত মানুষের সম্পর্কে বলাটাই হচ্ছে স্মৃতিকথা। ধরো আমাদের বাংলার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে, তার নিজের জীবন সম্পর্কে তিনি একটি বই লিখেছেন, জীবনের জলসাঘর। সেই বইটি পরবর্তী ক্ষেত্রে অনেক হিন্দিতে বা অন্যান্য ভাষায় প্রকাশিত হয়। তার জীবনের সম্পর্কে সেই বইয়ে তিনি লিখেছেন, সেটি হচ্ছে স্মৃতিকথা। জনশ্রুতির শেষ উপাদান হলো মৌখিক ঐতিহ্য। তার আগে আমরা একটা কথা বলতে চাই যে এই চ্যানেলটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজের যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী যে ভিডিও আমি ছাড়বো সেই ভিডিওগুলো তোমরা যাতে পেতে পারো। তো চলে আসি আমাদের লাস্ট অংশ, অর্থাৎ শেষ অংশ, মৌখিক ঐতিহ্য। মৌখিক ঐতিহ্য এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ক্ষুদিরামের যে ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দে, তার পরবর্তী ক্ষেত্রে একটি গান, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা আমরা সবাই শুনেছি। এটা কিন্তু অজানা একজন কোনো লেখকের গান। সেই গানটা কিন্তু পরপর মানুষের প্রত্যেকটা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। এই গানটা থেকে আমরা বুঝতে পারি ইংরেজ শাসনের কিছু কথা সম্পর্কে, এই গানটা সম্পর্কে আমরা বুঝতে পারি। এই ধরনের যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এক কথায় বলতে পারি মৌখিক ঐতিহ্য, যেটা শুধুমাত্র মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। সেইভাবে কোনো বই অনেক কিছু লেখা হয়তো নেই, কিন্তু মানুষের মুখে মুখে সেটা ছড়িয়ে গেছে। এই ধরনের কাহিনীগুলোকেই কিন্তু আমরা বলতে পারি মৌখিক ঐতিহ্য। সাধারণত আজকে আমি একটা বেসিক কনসেপ্ট দিলাম এই অধ্যায়ের। তো পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি চাও যে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, এবং কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা তোমরা যদি জানাও, তাহলে আমি পরবর্তী ভিডিও সেই বিষয়টা নিয়ে করতে চাই। আর যদি এই সম্পর্কে, ইতিহাস সম্পর্কে সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকে এখানে আমরা শেষ করছি।